প্রিয় ভিউয়ার, আমরা সমসাময়িক সময়ে অনেক কিছু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি, কিন্তু লক্ষ্য করছি যে জামায়াত এবং শিবির কিন্তু আসলে এই এগিয়ে যাওয়ার পেছনে মূল চালিকা শক্তি। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের যেগুলো গঠন হয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটি দলেই আছে। আমরা যদি গণতন্ত্র আমরা যে আপনার তাদের গবেষণাধর্মী যেইগুলো যে বৈজ্ঞানিক দর্শন আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে যে সবচাইতে বড় নিয়ম নেতৃত্বকে গতিশীল করা। নেতৃত্বকে গতিশীল করা আসতে হবে, অর্থাৎ একজন ব্যক্তি যখন 5 বছর মেয়াদে রাষ্ট্রপতি হবেন, তখন তিনি সেই পদে থাকতে পারবেন না। সর্বোচ্চ তিনি 2 বার থাকতে পারেন, কিন্তু এরপরে তিনি আর থাকতে পারবেন না। সেখানে নতুন কাউকে নিয়ে আসতে হবে। একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এইখানে যদি তাহলে সে দেশের উন্নতি হবে, সে দেশের দুর্নীতি কম হবে, তৈরি হবে না, স্বেচ্ছাচারিতা কম হবে। আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে কিন্তু এই দেখবেন যে অনেক দেশে গণতান্ত্রিক কিছু রাজতন্ত্র সে দেশে প্রতিষ্ঠিত আছে। যেমন কোনো একটা মর্যাদাপূর্ণ তাদেরকে যে একটা আলাদা সেকশন যেন এই শাসন কার্যে অর্থাৎ রাষ্ট্রের যে মূল পরিচালনা হস্তক্ষেপ করতে না পারেন। তারা দেশের জন্য অনেক কিছু করেছেন, তাদেরকে একটা মর্যাদাপূর্ণ সেটা হতে পারে, কিন্তু তাই বলে সারা জীবন তাদের এইটা যদি কোনো রাষ্ট্রে হয়, তাহলে আসলে সেই রাষ্ট্রের কাঠামো এবং হয়। তো আমাদের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, বা অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো যেই যখন ক্ষমতায় গেছে বা যে দল প্রতিষ্ঠা করেছে, সেই দল তাদের পারিবারিক দল হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করে। জায়গায় বাম রাজনীতি কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে কিছুটা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আসলে তাদের রাজনীতি পপুলারিটি অর্জন করতে পারেনি, কারণ তাদের কথা এবং কাজের মিল না থাকার কারণে। রাজনীতি এইভাবে গণতন্ত্রের একটা ভালো চর্চা তারা করতে এক সময়। দর্শনটা ছিল সমাজতান্ত্রিক, কিন্তু তাদের মধ্যে নেতৃত্বের পরিবর্তন আনা, কাজ করা, সেই বিষয়গুলো তাদের মধ্যে ছিল। কিন্তু তারা আসলে বাংলাদেশে তাদের যে আদর্শিক জায়গা, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে পড়ে। এক সময়কার যে লোকবল বা জনবল যারা তারা কিন্তু দেশের বিভিন্ন বড় বড় জায়গায় তারা নেতৃত্ব করতে পারেনি তাদের সাংগঠনিক কাঠামো। তো সেই জায়গা থেকে আমরা যদি বিএনপি তাকাই, তাহলে দেখব যে আসলে সেই জায়গায় তারা কিন্তু সে রাজনীতির বলয়ে তারা আবদ্ধ হয়ে পড়েছেন। সেজন্যই মূলত এটাই তারা যে এক প্রকার বলা যায় যে তার চাইতে তাদেরকে এই যে দুর্বল সাংগঠনিক কাঠামোর কারণে মূলত তারা বেশি লাভবান হচ্ছেন, তারা এইখান থেকে। তো সে জায়গা থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই, সাংগঠনিকভাবে যতটুকু এগিয়েছে, বা তারা সাংগঠনিকভাবে যতটুকু অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর দুর্বলতা, সেই দুর্বলতার কারণে তারা ত্বরান্বিত হয়েছে বলে আমার কাছে মনে হয়। যেমন যে কাঠামো আছে সেটি অত্যন্ত বৈজ্ঞানিক। তারা তাদের কর্মীকে, এবং সবচেয়ে মজার বিষয় যে জামায়াত এবং শিবিরের কোনো কর্মী আসে না, আমরা জামাত করি। তারা মূলত একটা মানুষের সাথে প্রথমে যে মিশে কথা, এরপর যে তাকে কোনো কাজে হেল্প করতে চাইলে তার সাথে একটা সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা তখন বই পড়ায়, দাওয়াতি কাজ করে। এইভাবেই তাদেরকে যে তাদের কর্মী হিসাবে প্রতিষ্ঠিত করে, এবং এই কর্মী ধাপ তাদেরকে অতিক্রম করতে হয় জামাত এবং শিবিরের মধ্যে। সেই জায়গা থেকে দেখা যায় কখনোই তারা দল থেকে যদি তারা সর্বোচ্চ মানের পর্যন্ত এবং বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা কিন্তু দল যখন যেটা ভালো লাগলো করায় সেগুলো করা যায়, কিন্তু জামাত এবং শিবিরের কিন্তু সেগুলো নেই। শিবির যে আদর্শগত দিক, সেই জায়গাতেই মূলত তারা বেশি লাভবান হচ্ছেন, এবং এই জায়গায় সবচাইতে বেশি দায়ী। কারণ জামাত শিবির তারা যেভাবে কাজ করে থাকেন, তারা কর্মী বৃদ্ধিতে শুধু এক প্রকার মনোনিবেশ করেন, কিন্তু এই আপনার যে শুধু নিজের কর্মী বৃদ্ধি করে ভোটার ইম্পসিবল। গণতান্ত্রিক যে পন্থা, সেই পন্থা আপনাকে নির্বাচন করতে হলে প্রতিটা মানুষের কাছে আপনাকে চাইতে হবে, এবং প্রতিটা মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা ছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম কারণে কিন্তু জামায়াত এবং শিবির সেই জায়গাগুলোতে আস্তে আস্তে তারা পৌঁছে গেছে।
করেছে। আগে এক সময় তারা কী করতো, তাদের রোকন পর্যায়ের মানুষদের মানে প্রস্তুত করতো, কিন্তু এবার আমরা দেখলাম যে তারা তাদের বিভিন্ন রকম যারা সমর্থক পর্যায়ের আছেন, যারা যোগ্য এবং তারা সেখানে নির্বাচন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। আমার কাছে মনে হয় জামাত এবং শিবিরের মানে উত্থানের এবং বিএনপি আওয়ামী লীগ যদি তাদের চির যে রাজনৈতিক কাঠামো, সেই রাজনৈতিক কাঠামো যদি পরিবর্তন করে বর্তমানে একটা মানে বিশাল সম্ভাবনা আছে এই বাংলাদেশে ভালো কিছু করার। এই রাজনৈতিক কাঠামোগুলো হচ্ছে যে পরিবর্তন হবে, সেটার কোনো আগামীতে যে নির্বাচন হবে বা নির্বাচন আদৌ হবে কিনা সেটাও একটা আমরা হয়তো নতুন কিছু দেখতে পাবো। এবং ইদানিং আমরা আরও একটা বিষয় দেখি, জামাত এবং বিএনপির বাইরে একটি জোট করার চিন্তা ভাবনা, যেমন এনসিপি আছে, সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর, তারা কিন্তু হচ্ছে যে একটি নতুন জোট এবং নুরুল হক নূর। তো যদি এটা হয় তাহলে বাংলাদেশের জন্য আমি মনে করি এটা ভালো হবে। বাংলাদেশের জনগণ আরও একটি নতুন পক্ষকে চুজ করার ভবিষ্যতে হয়তো বা। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের।